নমস্কার, শুভ সন্ধ্যা। আজ ১লা ডিসেম্বর আমরা সমবেত হয়েছি সাহিত্য রং বেরং পত্রিকার অফিসে। আজকের আলোচ্য বিষয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আলোচনা সভার সাথে সাথে রয়েছে স্বরচিত কবিতা পাঠ, সঙ্গীত এবং প্যারোডি গান। আলোচনা সভায় অংশগ্রহণ করছেন যথাক্রমে শিক্ষক দীনেশচন্দ্র ভট্টাচার্য, সমরশঙ্কর মুখোপাধ্যায়, শিক্ষিকা মৌমিতা রাবেয়া, তনিমা মুখার্জি এবং প্রলয় বসু মহাশয়। প্রধান অতিথি রূপে আমরা বরণ করে নিয়েছি শ্রদ্ধেয় মহাদেব দে মহাশয়কে। তিনি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। প্রতিকৃতিতে মাল্যদান পর্বে রয়েছেন যথাক্রমে শিক্ষক দীনেশচন্দ্র ভট্টাচার্য মহাশয় এবং মনোজ কুমার মিত্র মহাশয়। প্রতি মাসের প্রথম সপ্তাহে রবিবার দেখে আমাদের এই সভা বসে। দীর্ঘ ৩০ বছরের এই ছোট্ট প্রতিষ্ঠানটি বহু কবি, বহু লেখককে তৈরি করেছে। আপনারাও আসুন না, আমাদের সাথী হন। এবার উদ্বোধন সঙ্গীতে আমাদের অনুষ্ঠানের পরবর্তী অধ্যায় এগিয়ে নিয়ে যাবেন শ্রীমতী অনিন্দিতা রায়চৌধুরী। আমাদের দীনেশদা আজকের আলোচ্য বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করছেন। সকল সাহিত্য প্রেমী মানুষের উদ্দেশ্যে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, আশীর্বাদ। খ্যাত ব্যক্তি অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বললে সবই বলা হয়, যে আমি যদি কিছু বলতে নাও পারি তাহলে এটাই সব পূরণ করে দেবে আর কি। তখন শরৎচন্দ্র বাংলাদেশে প্রবল মহিমা আসে। রবীন্দ্রনাথ তখন বিশ্বকবি, সারা ভারতের গুরুদেব। কল্লোল গোষ্ঠীর যুদ্ধোত্তর ইউরোপে সাহিত্য, দর্শন, শিল্পতত্ত্ব লইয়া মাতিয়া উঠিয়াছে। এইরূপ পরিবেশে যশোরের এক সাধারণ মানুষ বিভূতিভূষণ চকিতের মধ্যে যেন সকলকে ম্লান করিয়া দিলেন। শরৎচন্দ্রের নীতি দুর্নীতি, পতিতা সতীর কথা দূরে পড়িয়া রহিল। কল্লোলের কালিকলমে নিত্য নূতন শিল্পরীতির উদ্ভাবন তথা আবিষ্কার যেন কিছুটা ম্লান হইয়া গেল। আর কিছুটা কথা ছিল, ছোট করে দিচ্ছি, বলেছেন সংক্ষেপে। হঠাৎ দেখা গেল পল্লী বাংলার শান্ত স্নিগ্ধ ইচ্ছামতী নদীটি আবিল নাগরিক জীবনকে শুচিস্নাত করিয়া বহিয়া চলিয়াছে। যেন আষাঢ়ের ঘাটে ভাঙা চায় দোকানের পাশে তামাকের দোকান লাগিয়াছে। বনকলমি, ভাটফুল, বইচি ঝোপ
আলস্য ওরা বন নাগরিক উদ্যান বাটিকাকে ঢাকিয়া ফেলিয়াছে। যন্ত্র মুখর মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে বিষণ্ণ সমস্যা পীড়িত উৎকট ব্যক্তি স্বাতন্ত্র্যে পরিপূর্ণ জটিল মানুষের স্থলে সাধারণ সামান্য মানুষগুলি প্রীতি নিঃশক্ত আনন্দ বেদনার পটভূমিকায় আবির্ভাব হইয়াছে। আর কিছু বলা না হলেও আমরা যারা বলছেন আমরা এবার আলোচনা শুনলাম, আমরা এবার একটি গান শুনবো মনোজদার কণ্ঠে, তারপর দিদি তৈরি থাকবেন আপনার গল্প নিয়ে। আমাদের মঞ্জুশ্রী দিয়ে এরপর একটা আমাদের মনোগ্রাহী গল্প শোনাবেন। শুরু হচ্ছে, এবার সঙ্গীত পরিবেশন করবেন মনোজ কুমার মিত্র। করুণ বেনু বাজায় কে যায় বিদেশি নয় তাহারি রাগিনী লাগিল গায়ে সকরুণ বেনু বাজায় কে যায় বিদেশি নয় সে সুর বাহিয়া ভেসে আসে কার সুদূর বিদুর হিয়ার অজানা বেদনা সাগর বেলার অধীর বায়ে মনের ছায়ে সকরুণ বেনু বাজায় কে যায় বিদেশি নয়। মঞ্জুশ্রী দাস মহাশয় আসছেন, তার স্বরচিত একটি ছোট গল্প উনি পাঠ করবেন। এরপরে কিন্তু তৈরি থাকবেন কবিতা। আমি শুধু ওনার একটা উদ্ধৃতি পাঠ করছি। যে জগৎকে আমরা প্রতিদিনের কাজে কর্মে হাটে ঘাটে হাতের কাছে পাইতেছি, জীবন তাহা নয়। এই কর্মব্যস্ত অগভীর একঘেয়ে জীবনের পিছনে একটি সুন্দর পরিপূর্ণ আনন্দ ভরা সৌম্য জীবন লুকানো আছে। সে এক শাশ্বত রহস্য ভরা গহন গভীর জীবন মন্দাকিনী, যাহার গতি কল্প হইতে কল্পান্তরে, দুঃখে তাহা করিয়াছে অমৃতত্বের পাথেয়, অশ্রুকে করিয়াছে অনন্ত জীবনের উৎসধারা। বিভূতিভূষণ মহৎ শিল্পী। মহৎ শিল্প মানুষের চিত্ত শুদ্ধ করে তোলে, করে চেতনার বিস্তার। এটুকু আমাদের অনুষ্ঠান মঞ্চে। এবার আমরা কবিতা শুনবো তপনদার কণ্ঠে। যুগ যুগান্তের কান্না, লক্ষ 18 ঢেউয়ে ঢেউয়ে ফুলে গড়েছে নবতর বন্যা। হাই একটি দুর্দৈব, এর পরেও যে তার থামে না। আদমিরা সে কান্না থামেনি কোটি বছরে, দেখেও কেউ তো তারে শিশিরের মতো ঝড়ে কেমনে মোর এ জন্মের 18 শরৎ রাতে আমি বসাবো এই টেনে আদমির একসাথে। কান্না রোলে অশ্রুস্রোতে পাই নিজে সারা অপহৃদয়ের তারে যারা, আমি দেব সেই তারে তারে নাড়া। সেখানে যারা কান্নাকে বারুদের করে ভরতে, আমি চাই তাদেরও শেখাতে কি করে প্রাণ খুলে পাই বাঁচতে। একটি কুড়িকে চাই ফোটাতে মনের তৃষা দূর করিতে। হৃদয় বন্ধা নারী আজ মাধবের মধুর মৃদঙ্গে বাজতে, মৃদুল মাধবী মৎসবে সাজতে। তাজের বদ্ধ দুয়ারে ঐশ্বর্যের বিলাসে মমতাজ ডুবে যায় তলে, আমি শেখাবো প্রেম কারে বলে। প্রেম মুখের কথায় নাকি হৃদয়ের ব্যথায়, করেছি আজি তাই পণ সপিব আত্মা তনু মন ধন। অভিমানের বজ্র ভারী দধিচির আত্মত্যাগে আমি চাই বৃত্ত সংহার সারিতে। বাঁশির সুরে তরবারি সাথে নতুনের গড়িতে,
নীলকণ্ঠ হয়ে নীলটুকু তুলে নিতে লক্ষ আদম আমি লক্ষ সাটানের বিরুদ্ধে লড়ে যেতে। নমস্কার। ধন্যবাদ, ধন্যবাদ দাদাকে। এবার আমাদের অনুষ্ঠান মঞ্চে আসছেন ভক্তিদি তার সুললিত কণ্ঠে সঙ্গীত পরিবেশন করবেন। সহযোগিতায় রয়েছেন মনোজদা। পারবে না। সঙ্গীত পরিবেশন করছেন শ্রীযুক্ত বিমল বক্সী মহাশয়। নিবিড় মাটি মির হতে বাহির হলো, নিবিড় মাটি মির হতে বাহির হলো, বাহির হলো জোয়ার স্রোতে শুক্ল রাতে চাঁদের তরণী, শুক্ল রাতে চাঁদের তরণী, নিবিড় অমাতিমির হতে বাহির হলো, ভরিল ভরায় রূপ ফুলে সাজালো ডালা, সাজালো ডালায় অমরা কুলে আলোর মালা চামেলি বরণী, ভরিল ভরায় রূপ ফুলে সাজালো ডালা, সাজালো ডালায় অমরা কুলে আলোর মালা চামেলি বরণী, শুক্ল রাতে চাঁদের তরণী, নিবিড় মাটি মির হতে বাহির হলো। দুটো কথা আবৃত্তি তো প্রতিদিনই করি, আজকে দিন সম্পর্কে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দু চার কথা বলছেন মৌমিতা রাবেয়া। ভীষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলি, সেই স্পর্ধা আমার নেই, তবে প্রকৃতিপ্রেমী হিসেবেই ওনাকে আমরা জানি। আমরা যখন আরণ্যক পড়ি, আরণ্যকের ওই প্রকৃতির প্রতি তার ভালোবাসা, নিমগ্নতা। আমার যেটা খুব ওনার প্রতি যে ভালো লাগাটা, সেটা হচ্ছে ওনার স্পিরিচুয়ালিটি, ওনার আধ্যাত্মিকতা। দেবযান যখন আমি প্রথম পড়েছিলাম, সেই সময় নিজের প্রতি নিজের অনেকগুলো কোয়ারিজ তৈরি হয়েছিল, জিজ্ঞাসা তৈরি হয়েছিল। উনি আমাদের আত্মার কতগুলো ক্লাসিফিকেশন করেছিলেন, আমাদের অনেকগুলো চেতনার, আসলে আত্মা বলতে আমাদের চেতনার স্তর, আমাদের বেদান্ত উপনিষদীয় যে ভাবনা, সেই ভাবনারই একটা স্তর আমরা দেখতে পাই ওনার এই দেবযান লেখায়। এখানে উনি তিনটে চরিত্র আমরা দেখতে পাই, যতীন, পুষ্প এবং তার স্ত্রী আশা। বাস্তব জীবনে যে আমরা কতগুলো মানুষ দেখতে পাচ্ছি একে অপরের কাছ থেকে, যদি আধ্যাত্মিকভাবে মানসিকভাবে চেতন স্তর থেকে একটু উঠে গিয়ে আমরা এই লেভেলটা দেখি, তাহলে দেখব মানুষগুলো কত কেমন কেমন তাদের, মানে উনি বলছেন নিম্ন স্তরের আত্মারা,
উচ্চ স্তরের আত্মা হতে গেলে কি অনেক ধন সম্পদ লাগে, অনেক গাড়ি বাড়ি লাগে, অনেক টাকা পয়সা লাগে, অনেক জামা কাপড় লাগে? লাগে না। কিছু চেতনার দরকার হয়, কিছু মূল্যবান মানবিকতার দরকার হয়। যতীন যাকে ভালোবাসত, যে পুষ্পকে, সে কিছুদিন আগেই মারা গেছে এবং যতীন হঠাৎ করেই ঘরের মধ্যে মারা যাওয়ার পরে তিনি দেখতে পাচ্ছে এমন একটা জায়গায় রয়েছে সেখান থেকে পুষ্প স্তরটা অনেক ওপরে, কিন্তু বাস্তবিক পক্ষে দেখা গিয়েছিল বাস্তবিক দৈনন্দিন জীবনে পুষ্প অনেকটা নিচু, মানে একটু গরিব, একটু দুর্বল প্রকৃতির, কিন্তু আত্মিকভাবে সে অনেক মেটাফিজিওলজি সেই ওই সময়টাকে অনেক পাল্টাতে পারছে। চেতন স্তর তার অনেক উচ্চ স্তরের এবং দেখা যায় যে দেবযান, দেবতাদের যান, সংস্কৃতর এই ভাবনা, মানে আমাদের যে যাত্রাপথ, জীবনের যে যাত্রাপথ, যে আমাদের জীবনের যে 7টা স্তর আছে আর সেই চক্রগুলো ধরে ধরেই উনি বলেছেন সেই চক্র একদম নিম্ন লেভেলের, তারপরে উপর লেভেলের, আরও লেভেলের এই স্তরগুলো, চেতন স্তরগুলো আমরা প্রত্যেকের জন্যই বলছি, ভাবা উচিত। সেটা হচ্ছে আমাদের চিন্তা চেতনা আধ্যাত্মিক ভাবনা যতটা এগোবে ততটাই আমাদের সেই স্তরে গিয়ে আমরা পৌঁছাতে পারবো। না হলে উনি এতটাই স্পিরিচুয়াল হাইপ ছিলেন যে উনি ঘাটশিলায় যখন দেখছেন একটা মৃতদেহ শুয়ে রয়েছে, তখন উনি মুখটা সরিয়ে দেখছেন যে ওনারই মৃতদেহ ওটা। মানে একটা মানুষ কতখানি নিজেকে দেখতে পেলে, কতটা নিজেকে আত্মানুসন্ধান, নিজেকে সেলফ এস্টিম কতটা হাই হলে, নিজেকে কতটা জানার হলে তিনি নিজের ওই পরিণতিটা, অর্থাৎ ওই যে খোলস পাল্টানো, তো মৃত্যু আমাদের এই দেহটা তো একটা খোলস, এই খোলস পাল্টানোটা এর মধ্যে উনি এই জার্নিটার কথা উনি বলছেন। এবং তার লেখার মধ্যে ইছামতি বলে তার ওনার বিখ্যাত উপন্যাস ইছামতি, আপনারা যারা পড়বেন দেখবেন, যতবার আমি ইছামতিটা অন্তত 10 বার থেকে 15 বার পড়েছি, পড়ার পরে এতটা পড়ার পরে তার 3টে বউ, 3টে কর্ম, যেন আমাদের জীবনের মানসিক জীবনের কর্মবন্ধন, সেই কর্মবন্ধনগুলো যেন ওই স্ত্রী দিয়ে আটকে রেখেছেন এবং বিভূতিভূষণ স্বয়ং যেন ওই ব্রাহ্মণ সন্তান, এবং তিনি যেন তার কর্মের বন্ধনগুলোকে কেটে কেটে এই জার্নিটাকে আরও বেশি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আবার বলি, অর্থ, ধর্ম, জামাকাপড়, টাকা পয়সা, এগুলো আমাদের চেতনার চৈতন্যর কোনো শ্রীবৃদ্ধি ঘটায় না। চেতনার শ্রীবৃদ্ধি যা ঘটায় তা হলো আমাদের আত্মিক স্তর, আত্মিক চেতন। এবং বিভূতিভূষণ তার লেখনীর মধ্যে দিয়ে বারে সচেতন করতে চেয়েছেন, নিজেও হয়েছেন, আমাদেরও করতে চেয়েছেন। এই বলে আমার বক্তব্য। মঞ্চে আসছেন মহাদেবদা, আসছেন, এরপরে সমর শঙ্কর দা তৈরি থাকবেন, তারপরে আমরা তনয়ের গান শুনবো। সঙ্গীত পরিবেশন করছেন মহাদেবদা। আসুন, আস্তে 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 শুনতে পাচ্ছি না। মাঝে মাঝে প্রাণে তোমার পরখানি সারা পথের ক্রান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে বুঝে না পাই দিশা। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে বুঝে না পাই দিশা। এ আধার যে পূর্ণ তোমায় সে কথা বলিও, মাঝে মাঝে প্রাণে তোমার পরখানি দিও। তোমার বাণী নয় হে বন্ধু। তার আগে বলে রাখি, ওনার প্রথম গল্প হচ্ছে উপেক্ষিতা। জীবনে কোনো স্বপ্নও ভাবিনি যে গল্প উপন্যাস লিখবে, স্বপ্নও ভাবিনি। এত দারিদ্র্যক্লিষ্ট জীবন ছিল, কি করে রোজগার করবে, কি করে দুটো মুখে ভাত তুলবে, এটা নিয়েই চিন্তা থাকতো। যাই হোক, 1918-তে রিপন কলেজ থেকে ডিস্টিংশন নিয়ে বিএ পাস করার পরে উনি প্রথমে
একটা স্কুলে গেছিলেন, তারপর দ্বিতীয়বারে হরিনাবিতে সংস্কৃত বিদ্যালয়ে ওখানে টিচার ছিলেন। তো ওখানে পাঁচু গোপাল বলে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো। সে ভদ্র একটু লেখালেখি করতো, এত আলাপ, দুজনেই সিঙ্গেল, পাইচারি করতে, গল্প হতো। তো একদিন বললো যে চলো দুজনে মিলে একটা গল্প লিখি। ও একদম পাত্তা দেয়নি বিভূতিভূষণ, ও কিন্তু একটু দুষ্টু টাইপের লোক ছিল। ও পরের দিন করলো কি, সারা স্কুলে পোস্টার দিয়ে দিল যে আমাদের সহকর্মী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস শীঘ্রই বেরোচ্ছে। সবাই দিয়ে হয়ে গেল। ও যে স্কুলে এসে যখন দেখছে চতুর্দিকে পোস্টার, তখন বললো এটা ফাজলামির সীমান্ত সীমা থাকা দরকার, এই জিনিসটা আপনি কেন করেছেন? তো আমি ভাবলাম যে তুমি বোধহয় আমাকে নিয়ে লিখবে না, তুমি খালি সিঙ্গেল লিখবে, তাই জন্য লিখে দিয়েছো। এরপরে তো সবাই জিজ্ঞেস করে দাদা কবে বেরোচ্ছে, কী বেরোচ্ছে, যা পাগল করে দিচ্ছে। তখন উনি বললেন অগত্যা, হ্যাঁ তাহলে যা হোক একটা লিখে দিই, যেখানে অফিসে পাঠিয়ে দিই। যেমন তেমন করে একটা লিখে দিয়ে প্রবাসী পত্রিকায় পাঠালো সজনীকান্ত দাসে। এবার তখনকার দিনে একটা রিটার্ন এনভ্রাপ দিতে হতো। মানে তখন দেখেনি, পকেটে করে রেখে দিয়েছে। বাড়িতে গিয়ে খুলে দেখে তার জব যে আপনার গল্পটা সিলেক্ট হয়েছে। শুধু তাই না, ওই বছরে শেষের পত্রিকার শেষের রিভিউতে বেস্ট স্টোরি হিসেবে ভাগলপুরে তখন ম্যানেজার, উনি তখন একলা ছিলেন, এলো পাতারি ঘুরতে ঘুরতে একদিন ভাগলপুরে আবার শরৎচন্দ্রের মামার বাড়ি, ওনার উপেন্দ্রনাথ আবার এক মামা, তিনি নিজে ওটা লেখালেখি করতেন। বাড়িতে এরকম সাহিত্য সভা বসতো, মাসে প্রায় 3-4টে করে বসতো। তা বিভূতিভূষণ ঘুরতে একদিন দেখেন সাহিত্য সভা টুক করে ঢুকে পেছনের ইয়েতে বসেছিল। এরপর থেকে প্রথম 2-1বার একটু গ্যাপে, তারপর থেকে প্রতিটা সভাতে অ্যাটেন্ড করতেন, পেছনে কোনো কিছু পারফর্ম করতেন। সংগ্রামী নারী চরিত্র হচ্ছে দুর্গা, এটা পৃথিবীতে যে কটা স্ত্রী আছে তাদের মধ্যে অন্যতম। আর অপুটা হচ্ছে অ্যাকচুয়ালি পথিক। ওটা গল্পটা হচ্ছে কি, পথকে নিয়ে, পথের চারিপাশে মানব জীবন, পথের চারিপাশে প্রকৃতি, এইটি হচ্ছে গল্পের নায়ক, এটাই হচ্ছে গল্পের নায়ক। অপু হচ্ছে পথিক, হ্যাঁ, এবং এই পথের ধারে যে সমস্ত বয়ে চলা ঘটনা, এই পথকে কেন্দ্র করে, সেটা নিয়েই হচ্ছে পথের পাঁচালী, এইটা যে এগুলো কতগুলো মানে দর্শনকে নিয়ে বলে। এখন বলতে হচ্ছে কিসের পথ, হ্যাঁ, এটা কিন্তু সত্যজিৎ রায়কে প্রশ্ন করেছিল, হুইচ কাইন্ড অফ রোড ইজ দিস, যখন উনি সত্যজিৎ রায় নিয়ে গেছিলেন। বলেছিলেন যে ভারতীয় তথা গ্রাম্য জামানের সংস্কৃতি আটপৌড়ি জীবনে, অলস আটপৌড়ি জীবনের পথ, গ্রাম্য সংস্কৃতি ভারতীয় সংস্কৃতিকে জানার পথ, আমাদের সামন্ততান্ত্রিক সমাজ বল্লাল সেনের যে ট্র্যাজেডি, তার যে তৈরি করা ইয়েতে আইনের ট্র্যাজেডি, তাকে জানার পর, বিভিন্ন সাংস্কৃতিক জিনিসকে, গ্রাম্য সংস্কৃতিকে জানার পর, এই সংস্কৃতিগুলো কি, তার মধ্যে একটা প্রথম কথা বলছে, এটা হচ্ছে পুকুরঘাট। গ্রাম্য সমাজের পুকুরঘাট হচ্ছে মেয়েদের পিএনপিসি করার জায়গা, হ্যাঁ, এর হাঁড়ির খবর বলবে, ওর নামে দুর্বিগতি দেবে, এবং কাপড় কাচা, বাসন মাজা থেকে শুরু করে সব কিছু ওখানে হবে। আর ছেলেদের পিএনপিসি করার জায়গা কোনটা বলতো, চণ্ডীমণ্ডপ আর গ্রাম্যহাট, কেউ কমতি যায় না। ওখানে ছেলেরা হচ্ছে, আর জানিস ওর মেয়েটা পালিয়ে গেছে, ওর ছেলেটা ওকে নিয়ে পালিয়ে গেছে, এটা হচ্ছে চণ্ডীমণ্ডপের ছেলেদের মানে ইয়ে হচ্ছে। যাই হোক, এই দুটো কিন্তু ভারতীয় ঐতিহ্য দর্শন। তার সঙ্গে কি ঐতিহ্য ভারতীয় সংস্কৃতি দর্শন, যে রথের মেলা, রাসের মেলা, তারপর তোমার কতক ঠাকুরের কথা, যাত্রা মেলা, পালা গান, নাম গান, এই সমস্ত সংস্কৃতিকে তিনি এটার ভেতরে ধরেছেন, এই উপন্যাসটার মধ্যে ধরেছেন। ইনফ্যাক্ট সর্বসাকুল্যভাবে একটা গোটা গ্রাম্য জীবন, গোটা ভারতীয় জীবনটাকে তিনি বলতে গেলে ধরেছেন। এই হচ্ছে ব্যাপার। আরেকটা হচ্ছে কি, একটা হচ্ছে গতি হচ্ছে এই ইয়ের একটা, গতি হচ্ছে জীবনের আর একটা রূপ। ওই যে অপু আর দুর্গা যে রেল লাইন দেখতে গেল, হ্যাঁ, এটা কিন্তু একটা গতির ইয়ে, হ্যাঁ। তবে যদিও ওই এখানে কিন্তু ওই গল্পেতে ওই রেল লাইন দেখতে গেল, রেল দেখেনি, কিন্তু সিনেমাতে কিন্তু সত্যিকার রেল দেখিয়েছে, একটু পাল্টেছিল। এই হচ্ছে ব্যাপার। এখন কথা হচ্ছে, তখনকার দিনে প্রায় প্রতিটা সংসারে ওই দুজন একজন বল্লালি বালায়ের শিকার, বিধবা পিসি বা ঠাকুমা এই সমস্ত থাকতো। বাড়ির যত বাচ্চা কাচ্চা, হ্যাঁ, তোমার নাতি পুতি, ভাগ্নে ভাগ্নি, সমস্ত ভাইপো ভাইজি,
তাদের কোলেই বড় হতো আস্তে আস্তে। গল্প শুনে, ডাকাতের গল্প শুনে, ভূতের গল্প শুনে, রূপকথার গল্প শুনে, নানান রকম ছড়া শুনে তাদের কোলেই মানুষ হতো। ভয় পেলে তার আসলেই হতো, আবদার করলে তার কাছেই করতো, মা বাবার কাছে করতো না, তাদের হাতেই। আমার নিজের অভিজ্ঞতা এখন হচ্ছে সামন্ততান্ত্রিক যুগের প্রথমার্ধের কথা। এখানে আর একটা কথা হচ্ছে কথা, তখনকার দিনে ঔপনিবেশিক যে চাপ, অর্থনৈতিক চাপ, তার জন্যে আমাদের হরিহরকে প্রায় জীবিকা পাল্টাতে হতো। যদিও কিন্তু আদতে ছিল পুরোহিত, কিন্তু তাকে জীবিকা পাল্টাতে হতো বারে বারে, কোনো জায়গায় ঠিক পেত না। আরেকটা হচ্ছে বীরু রায়ের বলে একটা চরিত্র রয়েছে। বীরু রায় ছিল অ্যাকচুয়ালি লাঠিয়াল। আপনার শরৎচন্দ্রের গল্পতেও আমরা পেয়েছি লাঠিয়াল, মারদাঙ্গা করে টাকা পয়সা ছিনিয়ে নেওয়া। এবং সেই দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন তৎকালীন সমাজের সমৃদ্ধশালী বা জমিদার তথা সমাজের তাদের প্রকৃত আয় এবং সঞ্চয়ের একটা বড় অংশ ছিল ডাকাতি। ভাবে ভব ঘুরে, পোশাক বদলেছে শরীর, পোশাকই আনায় খড়িমাটি স্লেট আজ ইতিহাস। একই গন্ধরাজের পাতায়, ঋতু তার মতো করে বদলায় 12 মাস। আজাদ দেবে বলে সভ্যতা আসে, খামতি রাখেনি রবি ছড়িয়ে দিতে, উবে যায় কর্পূর খোলা হাওয়ায়। কেন চাইছো আগুন বসন্ত পেতে? শুরু তবে কি আসন্ন, মন ডানা ঝাপটানো শুরু। হারিয়ে গেছে ভোর জাগানো ডাকগুলো, প্রকৃতি খোঁজে না জন্মচিহ্ন, রক্ত জন্মগত কল্পতরু। সময়ের মতো দিশা হারায় পথে, রাত জাগানি আর থাকে না আস্তানা। হর করার হাঁক ভুলে যায় ধুলো, কাকের বাসায় বাঁচে কোকিলের সম্ভাবনা। দিয়ে থুয়ে উজাড় করেছে প্রকৃতি, হারাতে হারাতে জাগিয়ে রেখেছে আলো। পড়তে পড়তে বিক্রিয়া হয় রোধ, আমার আলোয় তুমি থেকো ভালো, আমার আলোয় তুমি থেকো ভালো। আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মায়ায় ভরা সজল বিথে সে কি কবু হারা, সে যে জড়িয়ে আছে ছড়িয়ে আছে সন্ধ্যাতে তারা, সেই যে আমার মা। আমি একটু ট্র্যাকে গাওয়ার চেষ্টা করছি, কিন্তু ট্র্যাক যদি ফেল করে আমার কিছু করার নেই। বিশ্বরূপ তৈরি থাকবে এরপর, তারপরে দাদা ভীষণ কাজ করছে, মানে নেটে খুব প্রবলেম হচ্ছে। এবারে আমাদের সামনে আবৃত্তি পরিবেশন করছে স্বরচিত কবিতা বিশ্বরূপ সাহা। ফুলের মৃত্যু। ফুল ঝরেছিল মধ্যরাতে, ধুলোতে মেশা পাপড়িগুলো ছিন্ন ভিন্ন রক্তারক্তি। ফুলের মৃত্যু এভাবেই ছিল। ফুল তো হয় পূজার অর্ঘ্য, ফুলের মূল্য অনেক দামি। ফুলকে যারা দলন করে, ফুলের প্রতি ধর্ষকামী, তাদের জন্য নরক শ্রেয়। সুস্থ সমাজ তাদের নয়, নৃশংসতা বর্বরতা মানুষরূপী কীটের ন্যায়। কীটও নয়, কীট তো ভালো, তাদেরও আছে হৃদয় মন। হিংস্র মনের কদর্যতা, তাদের মতো কয়েকজন।
এই কয়েকজনই ভয়ঙ্কর। প্রশ্রয়ে পড়ে না মাটিতে পা, প্রশ্রয়দাতা লুকিয়ে থাকে, হয় না বিচার কেন না? এবার বিচার পেতেই হবে, শয়তানদের শাস্তি চাই, যতই হোক চেয়ার বড়, আইনের চোখে ক্ষমা তো নাই। প্রাণের মায়া ত্যাগ করেছি, মৃত্যুকে করেছি পণ, রাবণেরও 10টা মাথা, ছিন্ন হতে কতক্ষণ? নমস্কার। বাহ। আমরা স্বরচিত কবিতা শুনলাম বিশ্বরূপ সাহার কণ্ঠে। এবার আমাদের সামনে আসছেন দাদা উপেক্ষিত শর্মা। ছোট গল্প। ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করছিলেন বিজ্ঞানী। সাংবাদিকদের এক ঝাঁক প্রশ্নের উত্তরে অ্যাপ্রন সভ্যতা ধুলো উড়িয়ে নাকি সুরে বললেন, নিঝুম নিসর্গ মানে মন খারাপের ভুল জ্যামিতি, হইচই হরিসভা মানে প্রশ্নচিহ্নের অ্যানাটমি, রাতুল রাতপোহরা মানে ঘুমের টেস্ট টিউব বেবি, সাহসী সাঁকো মানে এক্সপেরিমেন্টাল দোটানা। অর্থাৎ বিজ্ঞান ভালো, অবিজ্ঞানও ভালো। আরেক দল ঝাঁকড়া মাথা বোয়া বিজ্ঞানী সাইকোমিটারে টেস্ট রিপোর্ট দেখতে দেখতে বললেন, সবটা বলে কেউ হয় না, সব কিছু বলাও যায় না, কিছুটা রেখে দিতে হয় কলঘরে, কিছুটা বারান্দার আঁচলে, কেননা 1000 বছরের একটা রাত্রির অন্ধকার নেমে আসছে মহাবিশ্বের অন্দরমহলে। এসব বলতে বলতে পৃথিবীর তাবৎ বিজ্ঞানীকুল আদিম কুলের চাদিম হিম পথ ধরে গানের পালা সাঙ্গ করে ঘনিয়ে আসা ঘুমের ঘোরে যে যার নাকের শুশ্রূষায় ব্যস্ত। চন্দ্রায়নের 4র্থ এপিসোডে আসীন হেড অফিসের মস্ত বড় অ্যাস্ট্রোনট ফুটোস্কোপের পর্দায় নিজের গোঁফ দেখতে পেয়ে বললেন, ঈশ্বর ভালো, ঈশ্বরের কণাও ভালো, রিলেটিভিটি ভালো, কোয়ান্টাম থিওরিও ভালো, কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ঝোলা গুড়। এবার আমাদের সামনে আসছেন অমল ঘোষ। উনি কি করবেন দাদা? কবিতা। অমল ঘোষ দাদা এবার কবিতা পাঠ করছেন, স্বরচিত কবিতা। উৎসবের আবহ, উৎসবের আবহটা আজ ঠিক যেন ঘোমটা পড়া অভিমানিনীর মতো, কত দ্রুত সরে সরে যায় ভয়ঙ্কর ভীতির করে। একটু আঁচ লাগে না আপামর জনসাধারণের গায়ে, বুকের আগুনটা তবু ঝিকে ঝিকে জ্বলে, জ্বালিয়ে পুড়িয়ে সব খাট করে দিতে চায়। অন্যদিকে দৌত চলে শুকুনি আর বাস্তু সাপে সঙ্গোপনে। কত আড়াল আবডাল নারকীয় সংস্কার, অত্যাশ্চর্য হিমশীতল ক্রূরতা ও মূঢ়তা একেবারেই স্পর্শকাতর বিষয় নয় তাদেরই কাছে। তবুও জীবন বয়ে যায় অস্বাভাবিকতার চাবুক শ্বাস নিতে নিতে, আত্মভরি আশ্বাসের শাল কম্বল গায়ে চড়াতে চড়াতে। কারা যেন আর্য উপোস করে বসে থাকে উবালা বাড়ির কোণে, কর্ণকুহরে এখনো তাদের জেগে ওঠে সজল সতৃষ্ণ প্রাণ। কিন্তু সময়টা বিমলিন, ফুৎকারে ফুটে ওঠা বাষ্প যেমন। বাহ। স্বরচিত কবিতা পাঠ করছেন দাদা পার্থ সারথী সরকার। শুভ সন্ধ্যা। যখন বিভূতিভূষণ সম্পর্কে বলা হচ্ছে প্রকৃতির উপরে, আমি একটি স্বরচিত কবিতা পড়ছি। কবিতার শিরোনাম বসুন্ধরা। প্রিয় বসুন্ধরা, তোমার হাতেই আমরা গড়া, কত আলো করেছো তুমি দান, তোমারই করুণাতে সজীব সব প্রাণ। পত্র ফুলে ফলে রেখেছো ভরে, আশিস দিয়েছো সকলের তরে। সাগর নদী নালা কত শত জলরাশি, আমরা তাই সদাই খুশি। ফসলের প্রতিটি পাতায় পাতায় করুণার স্পর্শ থাকে প্রতিটি কণায়। নীল দিগন্তে সবুজের বন্যা, ধানের শীষে শিশির ধন্যা। বেঁচে আছে তোমার মমতায় তোমার সন্তান, গাহে তাই সবে মিলে তোমার জয়গান। সবুজে ভরা বাংলা আমার প্রাণ, তাই তোমার চরণে জানাই শতকোটি প্রণাম। নমস্কার। থ্যাংক ইউ। সবাইকে আমার শুভেচ্ছা। আজকে বিভূতিভূষণ সোমা বন্দ্যোপাধ্যায়ের আলোচনা আমি জানি না, একটা স্মৃতি বলে নিয়ে সরাসরি কবিতায় চলে যাব।
বহু বছর আগে যখন ঘাটশিলা গিয়েছিল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা ঠিক ঘাটশিলার ওই নদীর ধারে। সেটা তখন মানে বেঁধে দেওয়া হয়েছিল চারিদিকটা, যে ওটা ভেঙে যাচ্ছে বলে। আর সেই বাড়ির সামনে পিকনিক হয়েছিল, সেটা খুব মনে আছে। সেই ছবিটা যে খুঁজছিলাম, কয়েকটা পেলাম কিন্তু আনতে পারিনি। যাই হোক, চলে যাচ্ছি সরাসরি কবিতায়। কবিতার নাম স্বীকারোক্তি। প্রতিটি শীতকালে চলে যায় কুয়াশা জড়ানো সরীসৃপ শীত ঘুমে। রাত হলে হয়তো জোনাকি জ্বালবে জাদুকরি আলো, তবে তাও কমে আসছে ক্রমাগত। জানি হেমন্তের বিষণ্ণ সন্ধ্যা কেটে গিয়ে সবুজের ঝরে পড়া শীতের বরফ চাদরের গল্প। সে যেন সংসার থেকে বৃদ্ধাশ্রম বাড়ি। কুচকে যাওয়া শরীরের ত্বক বড় অগোছালো, রঙিন খোলস ছেড়ে বেরিয়ে আসছে রংচটা পৃথিবীর কঠিন বাস্তব গোপন রোদের ভিতর। রক্তপলাশ বনে রং ভাঙানিয়া হাওয়া বন্ধ, ডুমুরের ফুলের মতো আড়াল করে আছি আজ জীবনজোড়া রক্তাক্ত দগদগে ক্ষত। জানি আমার চিতার ছায়ের ওপর যে গাছটা জন্মাবে আগামী দিনে, সেও চাইবে বর্ষার প্রথম জল, পাতা মেলবার আলো। বুকের বাঁদিকে মৃত্যুকে পাশে নিয়ে নত জানু আমি জীবনকে নিয়ে তপস্যা করার শক্তি চাই, আর এক নারী জন্ম আসার আগে। ধন্যবাদ। তাহলে কি প্রেম দেবে না যদি মারি কৌশির কান, হিংসার ঝোঁকে যদি মধুর সানাই না বাজত, তবে বিয়ে বাড়ি বলে মনে কি হতো? পাত্রী মনকে রূপ করতে আসে বরের সাজে বিয়ের আসরে। পাত্র পাত্রী শুভ দৃষ্টি সাত পা পরে ফুটে ওঠে। পাত্র পাত্রী শুভ দৃষ্টি সাত পা পরে ফুটে ওঠে। এমন মধুর রঙিন ছোঁয়ায় শুরু হয় যে নবজীবন। দাম্পত্যেরই রঙিন খেলায় কারুর ভাগ্যে আশার আলো অথবা ছায়া। যদি মধুর সানাই, ঠিক বলিনি, যদি মধুর সানাই না বাজত, তবে বিয়ে বাড়ি বলে মনে কি হতো? স্বরচিত কবিতা শুনলাম, প্যারোডি গান শুনলাম। এবার বক্তব্য রাখছে প্রলয় বসু। লওয়ে নগর, রবীন্দ্রনাথের যেই ঔপনিষদিক ভাবনা, সেই ভাবনা যখন প্রায় প্রহেলিকায় পরিপূর্ণ হয়ে এসছে, যখন কমিউনিস্টদের উত্থান, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, যখন সারাটা ভারত একটা টলমল অবস্থাতে, সেই সময় কিন্তু এই বিভূতিভূষণ, প্রকৃতি প্রেমিক বিভূতিভূষণ, তিনি কিন্তু এ সমস্ত থেকে অনেক অনেক দূরে তিনি নিজের মতো করে কাব্যচর্চা করে চলেছেন। প্রকৃতি চেতনায় সকলকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন। প্রকৃতি সম্পর্কে ওনার নিজের বক্তব্য একটা লাইনে আমি আপনাদেরকে বলি। প্রকৃতি তাই আমার বড় বিশল্যকরণী, মৃত মূর্ছিত চেতনাকে জাগ্রত করতে অত বড় ঔষধ আর নাই। এই ছিল কবির প্রকৃতি চেতনার মূল বিষয়। 1894-তে ওনার জন্ম মুরারিপুকুর গ্রামে। পরবর্তী সময় ঘাটশিলাতে গৌরকুঞ্জে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে যে প্রাণত্যাগ করলেন। 56 বছরের মাত্র ওনার সময়। কিভাবে উনি সাহিত্য রচনার ক্ষেত্রে উদ্বুদ্ধ হয়েছেন উপেক্ষিতার মাধ্যমে, সেটা তো আমাদের সমরবাবু অনেকটা বলে গেলেন। এইগুলোকে বলে এগুলো সব পাওয়া যায়। আমি শুধু স্মৃতিরেখা, যেটা ওনার প্রথম, যেটা আমরা বলে থাকি উপেক্ষিতা, এটা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব রয়ে গেছে। উপেক্ষিতার আগে উনি নিজের মতো করে কিছু লিখেছেন। ওই যখন উনি ভাগলপুরে ওই কাছারি বাড়িতে উনি ম্যানেজার হিসেবে কাজ করছেন, খেলাত চন্দ্র জমিদারিতে, সেই সময় উনি যেটা লিখেছেন স্মৃতির রেখা বলে, ডায়েরির মতো লেখা আর কি। সেখানে উনি একটা জিনিস দেখুন কিভাবে লিখছেন। এই জঙ্গলের জীবন নিয়ে একটা কিছু লিখব, একটা কঠিন, সৌর্যপূর্ণ, গতিশীল ব্রাত্য জীবনের ছবি। এই বন, নির্জনতা, ঘোড়ায় চড়া, পথ হারানো অন্ধকার, এই নির্জন জঙ্গলের মধ্যে খুপড়ি বেঁচে থাকা,
এই নির্জন জঙ্গলের মধ্যে খুপড়ি বেঁচে থাকা। প্রত্যেক দুটো লাইন ওনার লেখা পড়ে শোনাই। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কেমন যেন ঠান্ডা বাতাস, কোন দূর সবুজ ঘাসের দেশ, নদী জোনাকির কথা মনে পড়ে আমার। তারা কোথায়? তারা কি হারিয়ে গেছে? ঠিক তখনই জীবনানন্দের কলমে আমরা পাচ্ছি, বিকায়ে দিছি মন বাঙালি নারীর কাছে, চাল ধোয়া স্নিগ্ধ হাত, ধান মাখা চুল, হাতে তার শাড়ির কস্তা পাড়, ডাঁসা আম, কামরাঙা ফুল। প্রকৃতির কতটা নিবিড় গভীরে যেতে পারলে, কিভাবে প্রকৃতিকে অনুভব করা গেলে, ঠিক এইভাবে বলা যায় সেই সময়কার যে রাজনৈতিক তোলপাড়, যে অস্থিরতা, এই সমস্ত কিছুর থেকে দূরে গিয়ে একদমই আরণ্যক ভাবে নিজেদেরকে সমাহিত করা, এই জিনিসটা বড় বেশি দুর্লভ। আমার মনে পড়ছে এই উপন্যাস সংক্রান্ত বিষয়ে বলতে গিয়ে সত্যচরণের কথাটা বলি। আরণ্যকের প্রধান চরিত্র খানিকটা আত্মজীবনীমূলক। অর্থ দারিদ্র্যের কারণে সে চলে গেল পালামৌয়ের গভীর জঙ্গলে। ওনার ব্যক্তি জীবনও তাই। কুঝিকঝিক করে ছুটে চলেছে ট্রেন, একটা ছেলে আর একটা মেয়ে ছুটে চলেছে। তারা কখনো ট্রেন দেখেনি, একবার অন্তত ট্রেন দেখতে চায়। কাশবন পেরিয়ে অবশেষে সেই ট্রেন দর্শন। দুজনের চোখে মুখে কি অদ্ভুত এক মুগ্ধতা। ছেলেটি কে বা মেয়েটি কে বাঙালিকে আর বলে দিতে হবে না। বাঙালি জানে এদের একজন অপু, একজন দুর্গা। এভাবেই বাঙালির মননে অপু দুর্গার ছবি আঁকা হয়ে গিয়েছিল। প্রায় 7 দশক আগের কথা, কিন্তু অপু দুর্গার সেই ছবি এখনো মিলান হয়নি। সেই দুর্গা এবার চলে গেলেন। ইন্দিরা ঠাকুরের জীবনে পথ চলা শেষ হচ্ছে। বাঁশবনের মধ্যে বসে হাঁপাচ্ছেন, শ্বাস নিতে পারছেন না, শরীর ঠেলে উঠছে যন্ত্রণা, মুখ ফুলে ফুলে উঠছে, চোখের কোল ক্রমশ 2 হাঁটুর মাঝে মুখ নিচু হয়ে যায়। মুহূর্তে মৃত্যু এসে গাংচিলের মতো ছিনিয়ে নিয়ে যায় তাকে। ভাইয়ের সঙ্গে খেলতে খেলতে দূর থেকে দুর্গার চোখ পড়ে পিসির উপর। দৌড়ে যায় পিসির কাছে, ভালো করে পিসিকে দেখে, মুখটা নিচু করে পিসির ঝুলে পড়া মুখের দিকে তাকায়। কোনো সাড়া নেই। পিসির 2 হাঁটু ধরে একটু ঝাঁকিয়ে ডাকতে উল্টে পড়ে পিসি নিথর দেহ। ঠক করে একটা আওয়াজ দুর্গার কানে বাজে। পিসির আরও কাছে মুখ নিয়ে যায়। উৎকণ্ঠা আর উদ্বেগ জেগে ওঠে প্রাণোচ্ছল 2 চোখের চাহনিতে। এই প্রথম মৃত্যুকে স্পর্শ করলো দুর্গা। দিদির চোখে, দিদির সঙ্গে মৃত্যুকে দেখলো অপুও। দুর্গার চোখে বিস্ময়, তারপর একটু একটু করে দূরে প্রাণাধিক প্রিয় পিসির কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেয় দুর্গা। তার সঙ্গে ক্লোজ আপ থেকে ক্রমশ লং শটের দিকে যায় ক্যামেরা, পরক্ষণে ফেরেন। এভাবেই তো জীবন মৃত্যুর থেকে আলাদা হয়ে যায়, রেখে যায় কিছু স্মৃতি। এই মৃত্যুর মুহূর্ত ভয়, বিস্ময়, শোক, আতঙ্ক, বেদনা সমস্ত ধরা পড়ে দুর্গার চেহারায়। দিদির থেকে একটু তফাতে দাঁড়িয়ে ভাই অপু, আতঙ্কিত সেও। দুর্গা অপুর সঙ্গে সঙ্গে চমকে ওঠেন দর্শক, ধাক্কা খান ধারাবাহিকভাবে যেন ভাঙে। জীবন তো এইভাবেই চলে না, জন্মার মৃত্যু হাত ধরাধরি করে চলে। জীবনে মৃত্যুর চেয়ে নির্মম সত্যি আর নেই। ইন্দিরা ঠাকুরের মৃত্যুকে দিয়ে দেখান পরিচালক সত্যজিৎ রায়। সত্যজিতের হাতে গড়া দুর্গা, যার আসল নাম উমা দাশগুপ্ত, তিনি আজ নেই। গান করছে অজন্তা আঢ্য। আকাশে রাগে তোমারই স্বপ্ন জাগে, তাই কি হৃদয়ে দোলা লাগে, দোলা লাগে। আকাশে রাগে আজ কান পেতে শুনেছি আমি, মাধবীর কানে কানে কইছে ভ্রমর, আমি তোমারি সেই সুরে স্বপ্নের মায়া জাল বুনেছি আমি। মনে হয় রাগন আসেনি আগে, আসেনি আগে। আকাশে লাগে এবার বুঝেছে আমি চাঁদ কেন চেয়ে থাকি সরসির পানে।
আমি যে তোমারই ওগো বলি কানে কানে, এবার বুঝেছি আমি চাঁদ কেন চেয়ে থাকি সরসির পানে। আমি যে তোমারই ওগো বলি কানে কানে, শুধু কান পেতে শুনেছি আমি সাগরের কানে কানে তটিনী বলে আমি তোমারই, আমি তোমারই। কি আশায় দিন শুধু গুনেছি আমি, বাতাসের বাঁশি বাজে কি অনুরাগে, কি অনুরাগে আকাশের রাগে। আমাদের সামনে কবিতা পাঠ করছেন অরুণ কুমার চ্যাটার্জি এবং আমাদের প্রিয় অরুণদা। অনেকদিন ধরে দেবাশিস দণ্ডর লেখা জবাব নাই। রবি ঠাকুর, বহুত দিন হইল তুমি আমাদের ছেড়ে চলে গেছো। গেলে গেলে গান কবিতার খাতা বই গিলান সঙ্গে কইরে কেনে লিয়ে গেলে নাই? তখন জি জীবন পাইছে দুটো করে লাইন ধরছে, আর জিদিক পাইছে ছিপকাইন দিছে। ওই শুনো, শুক্লালের বেটাটা কিমন গাইনটা বলছে, টুটে মোর ঘর কাচাবি লেকে যাবি কোন আমারে। আমি একদিন দমে ডাটেছিলাম, বলেছিলাম হ্যাঁ গো কি সকল কি গান ধরছিস? ও বলল কাকা ইটো ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত, ইগলান রিমিক বটে রিমিক। অখন রবীন্দ্রসঙ্গীত গানগুলান ল্যাটন স্টাইলে বলতে হবে, পুরা ঝিঙ্কু করে। আগের পাড়া হারমোনি বাজাই গান করলে আর চলবে নাই। কি করলে রবি ঠাকুর? গেলে গেলে গান কবিতার খাতা বইগুলান সঙ্গে কইরা কেনে লিয়ে গেলে নাই? বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিচ্ছে, বলরাম বস্তালয়, উপরে ভুগলা ভুগলা করে লিখা সবারে করি আহ্বান। রবি ঠাকুর একটা কথা বলো দেখি, তুমি কি বলরামের দোকানে কাস্টমার টাইমবার লাগে গানটা লিখেছিলে? হায় হায় গো রবি ঠাকুর, কেন যে গান কবিতার খাতা বইগুলান সঙ্গে করে লিয়ে গেলে নাই? দিবাকরের মা মইলে, টুমকার বাপ মইলে, চানু মানুর জেঠা মইলে ফটক তলে লিখে ছিপকাই দিছে, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নেরও মাঝখানে নিয়েছো যে ঠাই। কে কোথায় মরবে তুমি কি তাদের লাগে এই সকল লিখেছিলে রবি ঠাকুর? বউ স্বামী মরলে তো আরো দিল পুরা ছিটফুটকা। তখন লিখবে তুমি রবে নীরবে হৃদয়ে মম। কে যে কোথায় কে ছিপকাইছে তুমি ধরতেই পারবে না হে রবি ঠাকুর, তুমি ধরতেই পাইবে নাই। এখন অ্যাডভার্টাইজ গুলো যা দিচ্ছে না, মটকাটা গরম হয়ে যায়। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, ব্যবহার করুন চম্পাকলি আগরবাতি, টুংটাং টুংটাং। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। চিন্তা কি, কেশিপালে ছাতা আছে তো? ইয়ার লাগাই বলছি রবি ঠাকুর, কেন যে গান কবিতার খাতাগুলান সঙ্গে করে লিয়ে গেলে নাই? পবন পালে লালে লেখেন 2 নম্বরই লোক গায়ে দুটো নাই। কত লোকের টাকা মাইছে, কত লোকের জমি গাইছে, কত জনকে মারে ভাইছে, গুনতি নাই। অখন দাঁড়াইছে ভট্টে পোস্টারে ওয়া শিয়ালের পাড়া থবড়া, থবড়া তলে লিখা মোর নাম, এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। হ্যাঁ গো রবি ঠাকুর, একটা কথা বলো দেখিনি, তুমি কি পরাণের ভট্টে দাঁড়াবার লোকে কবিতাটা বাঁধেছিলে? কত কোশ্চেন যে খুব রীতে চক্কর খাইছে গো, কাকে শুনাবো জবাব দিবার লোক নাই। শুধু একটাই আফসোস রয়ে গেল, গেলে গেলে খাতা বই গিলান কেনে লিয়ে গেলে নাই রবি ঠাকুর, কেনে লিয়ে গেলে নাই?